ম্যাম আসসালামু আলাইকুম। আদাব ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি ম্যাম, ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? শিশুদের নিয়ে আলোচনা করা হচ্ছিল। আচ্ছা, শ্রম আইনে মহিলা শ্রমিকদের নিয়োগ এবং কাজের যে বিধানটা, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, শ্রমিক হিসেবে আমরা মহিলারাও কর্মজীবী আছি, আমরা মহিলারাও কাজ করি। তো আমাদের কিছু সুযোগ সুবিধার কথা এখানে শ্রমিক আইনে অর্থাৎ শ্রম আইনে বলা হয়েছে। সেটা কি দেখেন, শ্রম আইন অনুযায়ী মহিলাদের শ্রমিক হিসেবে নিয়োগ এবং কাজ সম্পর্কে যা ঠিকমতো পালন না হলে আইন অনুযায়ী শাস্তির বিধান আছে, এবং যেই নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মগুলো যদি পালন না করা হয় ঠিকঠাক মতো, তাহলে সেক্ষেত্রে মালিকের শাস্তির বিধান করা হয়েছে আমাদের শ্রম আইন অনুযায়ী। দেখেন তাহলে কি কি বিধান আসতে দেখেন। প্রথমত, কোনো মহিলা অর্থাৎ মালিক কোনো মহিলাকে তার সন্তান প্রসবের পর 8 সপ্তাহ অতিবাহিত না হলে কাজে লাগাতে পারবে না। বাচ্চা হওয়ার পরে স্বাভাবিক শরীরের কন্ডিশন ভালো থাকে না এবং বাচ্চার জন্য মা খুব প্রয়োজন। তো এই জন্য 8 সপ্তাহ, অন্ততপক্ষে 8 সপ্তাহ, অর্থাৎ যেদিন আপনার বাচ্চাটা হবে সেদিন থেকে 8 সপ্তাহ পর্যন্ত কাজে নিবে না। এখন তাহলে কাজে যে নিবে না, ওই সময়টা কি বেতন পাবে না? না, ওই সময়টাতে সে বেতন পাবে, অর্থাৎ ওই সময়টার বেতন তাকে দিতে হবে। আচ্ছা, দেখেন দ্বিতীয়ত কি, কোন অর্থাৎ সে ওই 8 সপ্তাহ সে যে ছুটিতে থাকবে সেই ছুটিতে থেকেও সে বেতনটা ঠিকই পাবে। আচ্ছা, দ্বিতীয়ত কি, কোনো মহিলা কোনো মালিককে অবহিত করলে তার সন্তান প্রসবের 10 সপ্তাহ পূর্ব পর্যন্ত কোনো কাজে লাগাতে পারবে না, তবে চা বাগানের ক্ষেত্রে চিকিৎসকের সক্ষমতা পত্র থাকলে সেই কাজ করতে পারবে। অর্থাৎ মনে করেন যে ভারী জাতীয় কোনো কাজ যদি হয়ে থাকে যেটা নাকি তার শরীরের কন্ডিশনের জন্য খারাপ, সেই ক্ষেত্রে সে কাজ করতে পারবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন ছোটখাটো, এখানে শুধু চা বাগানের কথা বলা হয়েছে, এর কিন্তু এমনিতেও যেসব কাজ মনে করেন যে কায়িক পরিশ্রম নাই, কায়িক শ্রমের নাই, সেই সব ক্ষেত্রে যদি চিকিৎসক তাকে দেয়, সার্টিফিকেট দিয়ে থাকে যে হ্যাঁ সে সক্ষম, সে কাজ করতে পারবে, তার বেড রেস্টের অত দরকার নাই, তখন সেই ক্ষেত্রে তাকে কাজে রাখতে পারবে। এই কারণেই কিন্তু দেখবেন যারা মনে করেন অফিসিয়াল কাজ আমরা করে থাকি, তারা কিন্তু বাচ্চা হওয়ার আগে যে ছুটিটা থাকে সেই ছুটিটা অনেকেই স্কিপ করে ফেলি। তার কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে সময় দেওয়ার জন্য, এবং যদি আপনার মনে করেন যে নিজের কন্ডিশন, শরীরের কন্ডিশন ভালো করার জন্য দরকার হয়, তো ওই সময়টা আমরা পরের দিকে নিয়ে নিই। আচ্ছা, গেল। তারপর কি, কোনো মালিক কোনো মহিলাকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারবে না যা দুষ্কর। ঠিক আছে, মানে অনেক কঠিন, যেটা তার শরীরের জন্য পসিবল না। ঠিক আছে, এই ধরনের কোনো কাজ কোনো মহিলাকে দিয়ে করাইতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ পুরুষকে দিয়ে যে কাজটা করাচ্ছে সেই কাজটা, অর্থাৎ যদি সেটা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে, অনেক বেশি কায়িক শ্রম লাগবে, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলাকে দিয়ে করাবে। এটা শুধুমাত্র কায়িক পরিশ্রমের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এমনিতে যেমন বসে থেকে আপনি কম্পিউটারের সামনে বসে কাজ করতেছেন, এই ক্ষেত্রে এগুলো আবার প্রযোজ্য হবে না। আচ্ছা, গেল। এরপর কি বলছে, এরপর বলা হয়েছে যে আপনার সাধ্য এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, তার সম্মানের জন্য হানিকর। এটা স্বাভাবিক, আপনারা বুঝেন। প্রত্যেক মহিলা তার সন্তান প্রসবের পূর্ববর্তী 8 সপ্তাহ এবং পরবর্তী 8 সপ্তাহ, অর্থাৎ টোটাল 16 সপ্তাহ প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন, যেটা একটু আগে আমি বললাম। এই প্রসূতি কল্যাণ সুবিধা, এই যে
সেই ক্ষেত্রে আপনি প্রথম দিকে ছুটিটা স্কিপ করতে পারবেন, অর্থাৎ আপনার এই ছুটিটা পরবর্তীতে আপনি পাবেন। অর্থাৎ এই ৮ সপ্তাহ এবং পরবর্তী ৮ সপ্তাহ টোটাল ১৬ সপ্তাহ ছুটি আপনি পাবেন, এটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে, একজন মালিককে তার শ্রমিককে দিতেই হবে, অর্থাৎ এই যে ৬ মাসের কথা বলা হয়েছে যেটা। ওকে, এই প্রসূতি কল্যাণ সুবিধা মহিলা শ্রমিকের গড় মজুরি হারে নগদ টাকায় পরিশোধ করতে হবে। ওই যে বললাম, যতদিন সে বাসায় থাকবে ছুটিতে প্রসূতি কল্যাণ আপনার ইসের সুবিধাটা ভোগ করবে, তখন কিন্তু সে যে বেতন পাবে না বিষয়টা তা না, সে কিন্তু ঠিকই তার বেতনটা পেয়ে যাবে। প্রসূতি কল্যাণ সুবিধার সময় কোনো মহিলাকে যথেষ্ট কারণ ছাড়া চাকরি থেকে বরখাস্ত বা ডিসচার্জ করা যাবে না বা অপসারণ করা যাবে না। যদি করা হয় তাহলে সম্পূর্ণ প্রসূতি কল্যাণ সুবিধাটা তাকে দিতে হবে। এখন মনে করেন আপনি ম্যাটারনিটি লিভে আছেন, ঠিক আছে, এখন ওই সময় যদি কোনো কারণে বিনা কারণে আপনাকে যদি ডিসচার্জ করে বা অপসারণ করে, দরখাস্ত অর্থাৎ বরখাস্ত করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। আর নরমালি আপনাকে পারবেন এবং আপনি চাইলেও কি করতে পারবেন, এর বিরুদ্ধে এলিগেশন আনতে পারবেন, অর্থাৎ অভিযোগ দায়ের করতে পারবেন। মেজর কোনো বিষয়, ধরেন আপনার বিরুদ্ধে কোনো অফিসের কোনো কাগজপত্র আপনি নষ্ট করছেন বা চুরি করছেন বা এই ধরনের কোনো বড় এলিগেশনস আছে, এই অভিযোগে যদি আপনাকে ডিসচার্জ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিনা কারণে যদি আপনাকে ডিসচার্জ করে দেয় বা দরখাস্ত অর্থাৎ বরখাস্ত করে দেয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অভিযোগ দায়ের করতে পারবেন পরবর্তীতে, এবং আপনার পুরো টাকাটা তাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ মালিককে দিয়ে দিতে হবে। আচ্ছা, গেল। চলমান যন্ত্রে তেল দেওয়া, বেল্ট লাগানো ইত্যাদি কাজে মহিলাকে নিয়োগ দেওয়া যাবে না। এটা বুঝছেন আপনারা, বোঝানো হচ্ছে নাই। ঘূর্ণায়মান যন্ত্রপাতির মাঝে, অর্থাৎ সোজা কথা বিপজ্জনক কোনো কাজ হবে, এই ধরনের কাজে কোনো মহিলা শ্রমিককে নিয়োগ করা যাবে না। ঠিক আছে, মহিলা শ্রমিকদের জন্য ভালোভাবে ঘেরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বতন্ত্র আপনার টয়লেট রাখতে হবে ভালো। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা তাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে। ওকে, একই অফিসে আপনার ছেলে এবং মেয়ে একই টয়লেট ইউজ করতে পারবে না, আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে, এটাই বলছে। কোন প্রতিষ্ঠানে 25 জনের বেশি মহিলা শ্রমিক রাখা যাবে না। কি বলছে? 25 জনের বেশি মহিলা শ্রমিক রাখা যাবে না, কিন্তু যদি কোনো কারণে 25 জনের বেশি মহিলা শ্রমিক রাখা প্রয়োজন হয়, রাখতে হয়, তখন সেই ক্ষেত্রে তাদের জন্য আলাদা করে বিশ্রামাগার থাকতে হবে। বুঝতে পারছেন? এই কোন প্রতিষ্ঠানের সোজা কথা, কোন মহিলা শ্রমিক হিসেবে যদি আপনি নিয়োগ নেন, তাহলে সেই ক্ষেত্রে সেই মহিলা শ্রমিকের জন্য একটা কমন রুম রাখতে হবে। দেখবেন সব জায়গায় কিন্তু কমন রুম থাকে মহিলাদের জন্য, ইভেন ভার্সিটি, স্কুল, কলেজ এইসব জায়গাও কিন্তু মেয়েদের জন্য আলাদা করে কমন রুম থাকে। ঠিক আছে, এটার কথা বলছে। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে 40 জনের বেশি মহিলা শ্রমিক থাকলে সেখানে কি বলছে, পৃথক শিশু কক্ষ থাকতে হবে, শিশু কক্ষ পর্যাপ্ত। আচ্ছা, এটা কেন বলছে আমি বলি। অনেকেই থাকে মানে বাচ্চারা মানে ব্রেস্ট ফিডিং করায়, অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে আসতে হয়, তখন সেই ক্ষেত্রে আপনার আলাদা করে আপনার ওই যে বাচ্চাদের যে কক্ষটা, ঠিক আছে, এটা রাখতে হবে। বুঝতে পারছেন? যাতে বাচ্চাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ওকে, গেল। কোন মহিলা শ্রমিককে তার বিনা অনুমতিতে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করতে দেওয়া যাবে না, অর্থাৎ রাত 10টার পর থেকে তাকে কাজে রাখা যাবে না। সোজা কথা, মধ্যরাতে তাকে কাজ করানো যাবে না। ওকে, আচ্ছা, এটাও ওই মহিলার অনুমতি নিয়ে, ঠিক আছে, বিনা অনুমতিতে রাখা যাবে না। মহিলা শ্রমিকের সাথে অভদ্র এবং অশ্লীল আচরণ করা যাবে না, স্বাভাবিক, এটা বুঝতেই পারছেন। এই হচ্ছে ব্যাপার। তার মানে এই যে এই আপনার শ্রম আইন অনুযায়ী যে শিশু তাদেরকে নিয়ে যে শিল্প প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ করবে, ঠিক আছে, এই ক্ষেত্রে যেমন শিশুদের জন্য শিশুদেরকে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা যেমন গতকালকে ক্লাসে পড়ছি, আজকে আমরা মহিলাদের বিষয়টাও পড়ছি, যে আপনি একজন মালিক হিসেবে আপনি যখন মহিলা শ্রমিক বা শিশু শ্রমিক রাখবেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে এই শ্রম আইন 2006 অনুযায়ী যে রুলস গুলার কথা বলছে, সেই রুলস গুলো আপনাকে মানতে হবে। যদি কোনো কারণে সেই রুলস গুলো আপনি ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রম আইন অনুযায়ী আপনার শাস্তির বিধান আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। কোন কোশ্চেন থাকলে বলতে পারেন। मैम गारमेंट्स फैक्ट्री तो मैम 80% मेरा पाइए
বলেন কি? ম্যাম গার্মেন্টস ফ্যাক্টরিতে তো ম্যাম মেয়েদের সংখ্যা বেশি, ওই জায়গায় তো হ্যাঁ। ম্যাম তারা তেমন কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেয় না। হ্যাঁ, এটা সুযোগ সুবিধা দেয় না। এটা চাইলে শ্রমিকরা কি করতে পারে? অভিযোগ দায়ের করতে পারে। কিন্তু শ্রমিকরা তো অভিযোগ করে না। কারণ গার্মেন্টস এর ওরা মনে করেন যে পেটে ভাতে ওদের দিন চলে। ওরা ওভাবে করে না। কিন্তু যদি এলিগেশনস করে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানি সিলও হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে। কারণ এটা দিতে হবে। ওদের জন্য আলাদা করে কমন রুমের ব্যবস্থা থাকতে হবে, টয়লেটের ব্যবস্থা থাকতে হবে এবং পাশাপাশি ওদেরকে এক্সট্রা সুবিধা দিতে হবে। এই ম্যাম গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছে তারা তো ম্যাম অভিযোগ করতে চায়, কিন্তু তারা কোনো অভিযোগ করলে পাল্টা অভিযোগ তারাও করে, এই জন্য তারা অভিযোগ করে না এবং হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আসলে বিষয়টা কি জানেন? আইন কিন্তু আমাদের ঠিকই আছে। আইন কিন্তু ঠিকই আছে। কিন্তু এই আইনটা বাস্তবায়ন হয় না। অনেক জায়গায় দেখবেন আইনটা বাস্তবায়ন হয় না। এই যে আপনি যে কথাটা বললেন যে গার্মেন্টস এ মহিলাদের বেশি, তাদের জন্য আলাদা। তাদের জন্য সেখানে মাস্ট কমন রুম রাখা উচিত। তাদের জন্য স্পেশাল ব্যবস্থা এখানে রাখা উচিত। কারণ মহিলাদের সংখ্যাটাই কিন্তু পুরুষদের থেকে সেখানে বেশি। কিছু কিছু ফ্যাক্টরি আছে দেখা যায় যে সে জায়গায় শুধুমাত্র স্পেসিফিক মহিলাদেরকে নিয়েই কাজ করানো হয়, তাই না? কিন্তু এইটা আসলে মানে না। এই হচ্ছে ব্যাপার। আইন কিন্তু আছে ঠিকই, কিন্তু আইনটা আসলে বাস্তবায়ন হয় নাই, এটাই হচ্ছে সমস্যা। আর এই কারণেই কিন্তু আইনটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করা হয় না জন্যই কিন্তু 2 দিন পর পর দেখবেন যে এই যে মালিক আর শ্রমিকের মধ্যে কি লেগে যায়, কি বলবো সেটাকে, হট্টগোল লেগে যায়। তারা মূল বিষয় হচ্ছে ম্যাম যে যারা অন্যায় করে তাদের পক্ষে লোক থাকে বেশি, এই জন্য ম্যাম তারা সাহস পায় না যে আসলে এই বিষয়ে অভিযোগ করে তারা থাকতে পারবে কিনা। এটাই হচ্ছে কথা। ওটাই তো বললাম, এই যে আইনটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করা হয় না জন্যই কিন্তু 2 দিন পর পর এই যে মালিক এবং শ্রমিকের মধ্যে সমস্যা দেখা দেয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নাইলে কিন্তু যদি আইনটা ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই দেখা দেয় না। জি ম্যাম, কোনো সমস্যা থাকে না ম্যাম। আমাদের আসলে ফ্যাক্টরিতে যারা আছে মানে গার্মেন্টস, এদের বিষয়টা হচ্ছে তারা নিজেদের পকেটটা ভরতে পারলেই হলো। এই যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তাদেরও যে লাইফ আছে, তাদেরও যে ঘর সংসার আছে, এগুলো আসলে তারা দেখে না। তাদেরও যে মানুষ হিসেবে তাদেরও যে কিছু চাহিদা আছে, এগুলো আসলে তারা দেখে না। এটাই হচ্ছে আমাদের মানে মূলত সমস্যা। মেয়েদের ক্ষেত্রে ম্যাম সবচেয়ে কষ্ট ভোগ করে ম্যাম গার্মেন্টস ফ্যাক্টরি আর চা বাগানে যারা কাজ করে ম্যাম তারা এই দুই ওরাই বেশি করে। হ্যাঁ, প্রচুর কষ্ট ভোগ করে তারা। হ্যাঁ, কিন্তু ওইভাবে আসলে দেখা হয় না। দেখেন বিষয়টা আইনে কিন্তু সুন্দরভাবে বলা আছে, কিন্তু ওটা কিন্তু বাস্তবায়ন হয় না। আচ্ছা যাই হোক, আমরা এখন ওগুলা বিষয়ের কথা নাই বলি, আমরা পড়ার বিষয়ের কথা বলি যেটা আমরা পড়তেছি। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? যদি না থাকে আমি নেক্সট কোশ্চেনে যাই। ম্যাম সমস্যা নেই ম্যাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি দেখেন, কোন ধরনের বিরোধ শিল্প বিরোধ হিসেবে গণ্য হবে এবং কখন একটি ব্যক্তিগত বিরোধ শিল্প বিরোধ হতে পারে? এই যে একটু আগে বললাম না যে এই যে গার্মেন্টস নিয়ে যে করা হয় 2 দিন পর পর যে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, হ্যাঁ, মিছিল শুরু হয়, তারপরে হচ্ছে আপনার হরতাল শুরু হয়, তারপরে অনশন ধর্মঘট শুরু হয়। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে এখন আলাপ করব। দেখেন, শ্রমিকরা যদি তাদের ন্যায়সঙ্গত দাবি থেকে বঞ্চিত হয় শুধুমাত্র তখনই তারা ধর্মঘট পালন করতে পারবে। দেখেন, সময় 2006-এও কিন্তু বলা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে যে শ্রমিক হিসেবে তোমরা যদি তোমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হও, এই যে বিষয়গুলো একটু আগে বললাম যে মহিলাদের জন্য যে সুবিধাটা দেওয়া হয়েছে, শিশুদের জন্য যে সুবিধাটা দেওয়া হয়েছে, এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু কিছু সুবিধা দেওয়া হয়েছে, এইগুলা যদি ঠিকঠাক মতো না মানে, এইসব অধিকার থেকে যদি বঞ্চিত হয়, ধরেন 5 মাসের বেতন বাকি রেখে দিচ্ছে, 9 মাসের বেতন বাকি রেখে দিচ্ছে। এখন দেখেন, আপনি তো কাজ করতেই আছেন টাকার জন্য, তাই না? টাকা ছাড়া বিনা টাকায় তো আপনি কাজ করতেছেন না। তাহলে এই যে আপনি 6-7 মাসের বেতন আপনার আটকায় রাখছে, তাহলে এটা আপনাকে অধিকার থেকে বঞ্চিত করতেছে না? আপনি যখন টাকা চাইতে যাচ্ছেন তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উল্টা টাকা তো দিচ্ছে না, আপনাকে বকাবাজি করতেছে। তখন সেই ক্ষেত্রে আপনি যেই ইটা করবেন মানে ধর্মঘট পালন করবেন, সেই ক্ষেত্রে আপনার ধর্মঘট পালন করার রাইট আছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বৈধ ধর্মঘটের কথা। অর্থাৎ এটাকেই শিল্প বিরোধ বলে। দেখেন কি বলছে, শ্রমিকরা যখন কি বলছে তাদের ন্যায়সঙ্গত দাবি থেকে বঞ্চিত হবে তখন তারা ধর্মঘট পালন করতে পারবে, এবং মালিক পক্ষ যদি মনে করে শ্রমিকদের দাবি অযৌক্তিক
তাহলে তারা লক আউট করে তার প্রতিষ্ঠানটা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারবে। আর এটাই হচ্ছে শিল্প বিরোধ। মানে বিষয়টা হইতেছে আপনারা অর্থাৎ শ্রমিকরা কি করবে, তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মিছিল করতেছে, ধর্মঘট করতেছে, এটার রাইট তাদের আছে। এখন মালিকরা কি করতেছে, যখন অবস্থা বেগতিক দেখতেছে তখন সেই ক্ষেত্রে তারা দেখবেন যে অনেক সময় কি করে, ফ্যাক্টরি বন্ধ করে রাখে দেয়, করে না, তালা ঝুলায় দেয়, কিছুদিনের জন্য ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। ফ্যাক্টরি বন্ধ করে দেয়, তালা ঝুলায় রেখে দেয়। তাহলে এইটা হচ্ছে লকআউট। আর এই যে বিরোধটা, মানে শ্রমিকরা মিলে তাদের অধিকার আদায়ের জন্য ধর্মঘট করতেছে, আর মালিক পক্ষ এদিকে কি করতেছে, তালা লাগাই দিল। তাহলে এইটাকে হচ্ছে বলা হয় শিল্প বিরোধ, যেখানে দুই পক্ষই মানে কেউ কারো অধিকারটা ছাড়তেছে না। এটাই হচ্ছে মূলত শিল্প বিরোধ। আর এই শিল্প বিরোধের ইংরেজি প্রতিশব্দ কি, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, যেটা বাংলাদেশ সময় 2006 এর 2-62 নাম্বার ধারাতে বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ওকে, গেল। তাহলে 2-62 নম্বর ধারায় কি বলছে দেখেন, কোন ব্যক্তির চাকরির নিয়োগ সংক্রান্ত বা চাকরির শর্তাবলী বা কাজের অবস্থা বা পরিবেশ সংক্রান্ত কোন বিষয়ে মালিক বা শ্রমিক বা শ্রমিকের মধ্যে যে বিরোধ বা মত পার্থক্য দেখা যাবে সেটাকে শিল্প বিরোধ বলে। আচ্ছা, আমাকে 2 মিনিট দিতেন না। আমরা একটু অপেক্ষা করি ম্যামের জন্য। আচ্ছা, নতুন আজকে যারা যারা আমার কাছ থেকে লিঙ্ক দিয়েছিলেন ক্লাসে ঢুকছেন? আলী ভাই কি ঢুকছেন? কত টাকা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে এটাই হচ্ছে আপনার কি শিল্প বিরোধ। আচ্ছা, গেল। বাংলাদেশ সময় 2006 এর 209 ধারা অনুযায়ী নিম্নের পক্ষগণকে শিল্প বিরোধ উত্থাপন করতে পারে। মালিক পক্ষ, তারপর হচ্ছে সিবিএ অর্থাৎ যৌথ দর কষাকষির এজেন্ট, এদের কথা বলা হয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন একটি ব্যক্তিগত জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসি আমরা, একটা ব্যক্তিগত বিরোধকে কখন শিল্প বিরোধ বলা হবে। অর্থাৎ মালিক এবং একজন মাত্র শ্রমিকের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হইতেছে। ধরেন একটা ফ্যাক্টরিতে মোটামুটি 200 জন শ্রমিক আছে। এই 200 জন শ্রমিকের মধ্যে শুধুমাত্র একজন শ্রমিকের সাথে মালিকের একটা সমস্যা হয়েছে, বাকি 199 জনের কোনো সমস্যা হয়নি। তাহলে এটা হচ্ছে মালিকের সাথে শ্রমিকের ব্যক্তিগত বিরোধ। এই ব্যক্তিগত বিরোধটা কখন শিল্প বিরোধে পরিণত হবে? দেখেন, ব্যক্তিগত বিরোধ হচ্ছে 1 জন, 2 জন, 3 জন, সর্বোচ্চ 5 জন। 5 জন যখন কোনো ই হচ্ছে, মনে করেন এটা নির্ভর করবে হচ্ছে আপনার ফ্যাক্টরিতে শ্রমিকের উপর। এখন আপনার ফ্যাক্টরিতে যদি 10 জন শ্রমিক থাকে, সেই জায়গায় যদি 5 জন আপনার বিরুদ্ধে যায়, তাহলে সেক্ষেত্রে তো সেটা শিল্প বিরোধী চলে গেল। কিন্তু ধরেন যদি আপনার এখানে 200 জনের মধ্যে 5 জন গেল, তাহলে তো সেটাকে আমরা শিল্প বিরোধ বলতেছি না, এটা হচ্ছে ব্যক্তিগত বিরোধ, মানে মালিকের সাথে শ্রমিকের একটা বিরোধ সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এখন 50% উপর হলে কি কোম্পানি বিরোধী এরকম হবে, আর 50% কম হলে ব্যক্তিগত মালিক বিরোধী? না, ব্যক্তিগত মালিক বিরোধী না, শিল্প বিরোধী। আমি বলি, শুনেন সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে এখন কথা হচ্ছে ব্যক্তিগত বিরোধটা কখন শিল্প বিরোধে পরিণত হচ্ছে। বিষয়টা হচ্ছে, আপনি যখন মনে করেন যে আপনার সাথে মালিকের একটা সমস্যা হয়েছে, আপনার এই সমস্যাটাই যখন আপনি 1 জন, 2 জন, 3 জন, 4 জন এদের সাথে যখন আপনি করতেছেন, এবং তারাও যখন আপনার সাথে সহমতে আসতেছে, এবং এরকম করে করে আস্তে 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 ওই 199 জনও আপনার সাথে চলে আসলো, তখন সেইটাই হচ্ছে আপনার কি শিল্প বিরোধে পরিণত হয়ে গেল। অর্থাৎ ব্যক্তিগত বিরোধটা যখন সবার সাথে জড়িত হয়ে যাচ্ছে, আপনার ধরেন সমস্যা হয়েছে, সবারই বেতন
দিচ্ছে না, অনেকদিন ধরে সবারই বেতন দিচ্ছে না, বেতন পাচ্ছে না, বা বেতন যত টাকা তত টাকার জায়গায় হয়তো বা আপনারা বোনাস পাচ্ছেন না, কম পাচ্ছেন বেতন। এখন কেউ কি তুলতেছে না, প্রতিবাদ করতেছে না, আপনি একাই প্রতিবাদ করছেন, ঠিক আছে, বাকি সবাই চুপ করে আছে। যখন মালিকের সাথে বিরোধ, এইটা বিষয় নিয়ে বিরোধ হচ্ছে, তখন সেক্ষেত্রে আপনি আস্তে 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 দল গুছাচ্ছেন, ঠিক আছে। যখন বিষয়টা এরকম হবে এবং আপনার সাথে যখন সবাই এসে যোগদান করতেছে, তখন সেই ক্ষেত্রে সেটা ওই ব্যক্তিগত বিরোধটা তখন শিল্প বিরোধে পরিণত হয়ে যাচ্ছে, সোজা কথা, বুঝছেন? দেখেন, বিভিন্ন কারণে শিল্প বিরোধ সৃষ্টি হতে পারে, তবে এর অন্যতম কারণ হিসেবে শ্রমিকদের অধিকার বঞ্চিত হওয়াকেই বোঝানো হয়, অর্থাৎ শ্রমিকগণ অধিকার থেকে বঞ্চিত হলেই শিল্প বিরোধ সৃষ্টি হবে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, গেল। এই যে দেখেন, কিং বেঞ্চ ডিভিশনের প্রধান বিচারপতি লর্ড গডার্ড কি বলছেন, ব্যক্তিগত বিরোধও শিল্প বিরোধে পরিণত হতে পারে, এবং ব্যক্তিগত বিরোধে কখন শিল্প বিরোধের ট্রান্সফার হবে সেই জিনিসটা অলরেডি আমি আপনাদেরকে বুঝাইছি, যে এই ব্যক্তিগত বিরোধটা যখন আস্তে 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 সবার মানে সবার অধিকারকে করতেছে, তখন সেই ক্ষেত্রে সেটা শিল্প বিরোধে পরিণত হয়ে যাচ্ছে। দেখেন না, একজন দুইজন কি করে, বাকি সবাই চুপ করে থাকে ওই যে ভয়ে। আপনি বললো যে তারা ভয় পায় যে না আগাইতে চায় না, বললো না, ওই রকম মনে করেন একজন বা দুইজন প্রতিবাদ করছে, সবাই চুপ করে আছে, যখন আস্তে 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 এরাও তার সাথে দল হয়ে গেল, তখনই সেটা শিল্প বিরোধী, বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝতে পারছি। ম্যাম একটা প্রশ্ন ছিল কি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ম্যাম, ব্যক্তিগত বিরোধ আর ম্যাম শিল্প বিরোধ দুইটার মধ্যে ম্যাম কোনো পার্সেন্টেজ আছে যে 60% হলে ম্যাম ওটা হচ্ছে কোম্পানি বিরোধী, আর যে 50% নিচে হলে এটা ব্যক্তিগত বিরোধী, এরকম আমি তো মাত্র বললাম, আপনি কি এতক্ষণ শুনেন নাই আমার কথা? আমি তো মাত্র বিষয়টা ভেঙে বুঝাই দিলাম, যে আপনার কোম্পানিতে ধরেন 200 জন লোক আছে, 200 জনের মধ্যে যদি 5 জন মিলে শুধুমাত্র প্রতিবাদ করতেছে, তাহলে সেইটা হইতেছে ব্যক্তিগত বিরোধ। বাট আপনার কোম্পানিতে 10 জন আছে, 10 জনের মধ্যে 5 জনই আপনার মালিকের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে, বাকি 5 জন নিউট্রাল আছে, কিন্তু তাদেরও অধিকার এটার সাথে জড়িত, তাহলে সেটা হইতেছে শিল্প বিরোধ। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন? অবশ্যই 50%, তাই না? জি ম্যাম। 20%, আচ্ছা ম্যাম, সিবিএটা কি? সিবিএ ম্যাম, সিবিএর এবিভিশনটা কি ম্যাম? কিসের মধ্যে দেখুন? মানে ওই যে আপনি বললেন সিবিএ বা চতুর্থ দরকার অফিস এজেন্ট, এই সিবিএটা কি ম্যাম? এটা এবিভিশনটা কি? সিপিএ মানে বুঝলাম না। সিবিএ যে আপনি একটু আগে যে পড়ালেন ম্যাম, সিবিএ বা যৌথ দরকার অফিস যে এজেন্ট গুলা, সিবিএটা কি ম্যাম? সিপিএ কখন বললাম? আমি পিবিএ কখন বললাম আমি বুঝলাম না। আমি বলছি নিজেদের মধ্যেকার যে বিরোধটা, সেই বিরোধটা যখন সবার মধ্যে সবার অধিকারের সাথে জড়িত থাকতেছে, সবাই যখন এক হয়ে ওই অধিকারটা আদায়ের জন্য বিরোধ করতেছে, তখন সেটা হবে শিল্প বিরোধ। পিবিআই কখন বললাম বুঝলাম। বিভিন্ন শ্রমজীবীদের সংগঠন, যেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যে শ্রমজীবীদের সংগঠন থাকে সিপিএ। এই যে ম্যাম, এই যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 209 ধারা অনুযায়ী নিম্ন দখলদার শিল্প পিবিআই আসলো কোত্থেকে? এটা হচ্ছে সিবিএ ম্যাম, সিবিএ অর্থাৎ বুঝতে পারবেন তো? সেটা বলেন সিবি, আমি শুনতেছি পিবিআই। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চাচ্ছিলেন আবার বলেন, এখন বলেন আবার। মানে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 209 ধারা অনুযায়ী নিম্নের পক্ষগণ শিল্প বিরোধী মানে উপস্থাপন করেন, মালিক পক্ষ আর হচ্ছে সিবিএ বা যৌথ দরকার অফিস এজেন্ট। সিবিএটা কি? আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা আমি আপনার কাছে পরে জানাবো, না এটা জেনে আমি আপনাকে ভালো মতো ক্লিয়ার করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনার শিল্প বিরোধী বিষয়। আচ্ছা, আমি 5 মিনিট একটু মিউট করতেছি।
আমরা আবারও একটু অপেক্ষা করি ম্যামের জন্য। আচ্ছা, ওই যে নতুন যারা লিঙ্ক দিয়েছেন, আপনারা কি ক্লাস করতেছেন? মারুফ আপা দেখতেছি ক্লাস করতেছেন। তরিকুল ভাই, আপনি কার মাধ্যমে লিঙ্ক নিয়েছেন? আমি ক্লাস করতেছি। হ্যাঁ ভাই, আমিও করতেছি। জি, তরিকুল ভাই, আমি আপনাকে দিছিলাম লিঙ্ক। সরি, বুঝতে পারি নাই। আমি কি লিঙ্ক দিছিলাম আপনাকে? হ্যাঁ, লিংক দিছিলেন। আপনার শুধু নামটা আলী ভাই একজন আছেন, উনি বের হয়ে গেছেন। আপনি আলী? আর শ্রম আইনের এই যে নোটসটা ম্যাডামের, যেটা পিডিএফ ফাইল করা আছে, এটা যারা যারা পান নাই আমার ইনবক্সে নক দিয়েন। ঠিক আছে, আগে এটা দেওয়া হয়েছিল, যারা যারা আগে ভর্তি হয়েছেন তারা তো পাইছেন। ভাই আমি পাই নাই। এটা গ্রুপে কি দেওয়া সম্ভব? গ্রুপে দিলে আমাদের সবার জন্য সুবিধা হয়, নিতে পারি। না, হ্যাঁ ভাই, আমিও পাই নাই এটা। নোটস গুলা আসলে গ্রুপে দেওয়া হবে না, কারণ এগুলো টিচারদের নোটস গুলো বানানো হয়। তো ওইটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন করে দিতে হয়। অবশ্য যারা মনে করেন আমার নতুন যারা মেম্বারশিপ নেয় তাদেরকে নোটস গুলা দিয়ে দেওয়া হয়, কারণ মেম্বারশিপ যারা নতুন নেয় তাদের সাথে মনে করেন একটা চুক্তি আছে। বাট আপনারা যারা আগে যারা ছিলেন তারা একটু পেমেন্ট করে নিতে হবে এটা। ঠিক আছে, এটা আমি বলে দিব, সমস্যা নাই। আম, এই কারণে আমাকে ইনবক্সে নক দিয়েন। হ্যাঁ, জি ওইটা, ওই যে আগের মতো পিডিএফ দেওয়া যায় না? পিডিএফ তো আছে, এটা আমি বলতেছি, আপনারা আমাকে ইনবক্সে নক দিয়েন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ওই যে 23-24-এর যারা স্টুডেন্ট আছেন সেশনের, আপনাদের সাজেশনটা রেডি হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। তো সাজেশন গুলো আপনারা নিয়েন, আর আপনাদের সাজেশন অনুযায়ী নোটস গুলা রেডি হচ্ছে। খুব দ্রুতই আমরা এটা রেডি হলে জানাবো। মেমো কাজ করতেছে এখন, উনি কতটুকু করলো আমাকে জানার নেই এখনো। আর আসলে 25 তারিখে বার কাউন্সিলের পরীক্ষা, তো এই জন্য একটু সবাই ব্যস্ত। তো এটা আমরা একটু বুঝবো। আর একটা কথা হচ্ছে, ওই যে আহ, যারা নতুন সেশনের আছেন 24-25, তারাও নোটস গুলো আমাদের নিয়েন। ঠিক আছে, কারণ আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনারা যদি 2টা বছরের নোটস গুলো নিয়ে যদি পড়তে থাকেন, মোটামুটি আপনাদের আচ্ছা রাহিম ভাই, আমাদের সপ্তাহে ক্লাস কটা করে হবে? জি ফারহান আপু, বুঝি নাই। হ্যালো, মানে আমাদের সপ্তাহে কটা ক্লাস যাবে? সপ্তাহে মানে 3 আগে দিন তো আমরা করে 3টে ক্লাস ক্লাস পেতাম, হবে। এখন তো আমরা একটা করে পাচ্ছি। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আর এখন আমাদের টিচাররা একটু ব্যস্ত আছেন, আমি গ্রুপে বলেই দিচ্ছি। ঠিক আছে, নোটিশ দিচ্ছি আপনাদের। তো টিচাররা একটু ফ্রি হয়ে যাক, আপনাদের ক্লাসগুলো হবে। আর একটা হচ্ছে, যে ক্লাসগুলো মিস হয়েছে এগুলো আবার মানে এগুলো কি করা হবে, ঠিক আছে, আপনাদেরকে পরবর্তীতে ক্লাসগুলো মিলিয়ে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর এমনিতে আমরা চারটে ক্লাস আগামী মাস থেকে একটু ক্লাস কমাই দিতে, কিন্তু আগের যে মিস গুলো যেগুলো হয়েছে এগুলো হয়ে যাবে পরবর্তীতে। আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস করবে, ক্লাসগুলো রেকর্ড করা হয়, তো পরের দিন আবার আপলোড করতে হবে। শুনতে পাচ্ছেন? বলেন তো। স্ক্রিনটা শেয়ার হয়েছে? ও ম্যাম, আসসালামু আলাইকুম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে শিল্প বিরোধ নিষ্পত্তির পর্যায়টা একটু দেখি। মানে এই যে বিষয়টা, শিল্প বিরোধটা যে হবে, এখন বিষয়টা হচ্ছে শিল্প বিরোধটা আপনি কিভাবে নিষ্পত্তি করবেন। আচ্ছা, হালকা ভাবে একটু বলে নিই। সবার প্রথমে আপনি যেটা করবেন, এটা হচ্ছে আপনি মালিক পক্ষকে, অর্থাৎ যে বিষয়টা হবে এই সম্পর্কে আপনি তাদের কাছে আগে অভিযোগ করবেন। ঠিক আছে, অভিযোগ করার পরেও যখন কোনো ধরনের কোনো আপনারা বেনিফিট পাবেন না, তখন সেই ক্ষেত্রে আপনারা শ্রম আইনের আন্ডারে আদালতে যেতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা একটু পড়ি সামনের দিকে, বইয়ের ভাষায় কি বলছে। বাংলাদেশের শ্রম আইনের 2009, 2010, সরি
ধারা 209, 210 এবং 211-12 ধারায় এই শিল্প বিরোধের নিষ্পত্তির জন্য বিভিন্ন পর্যায় এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। দেখেন, শিল্প বিরোধ উত্থাপনে মালিক পক্ষ বা সিবিএ, আচ্ছা সিবিএ জানতে চাইছিলেন কি, এটা হচ্ছে মালিক পক্ষ। ম্যাম আমি জানতে চাইছিলাম যৌথ তর্ক সাকসের এজেন্ট শিল্প বিরোধ উত্থাপন করবেন। আচ্ছা আমি এটা একটু বলি তাহলে। সিবিএ বিষয়টা হইতেছে আপনার ওই যে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয় যেরকম থাকে, অর্থাৎ আলাদা একটা থাকবে। এই জায়গায় আপনার মালিকের কোনো বিষয় থাকবে না, মানে যারা নিউট্রাল হয়ে কাজ করবে, যেই টিমটা নিউট্রাল হয়ে কাজ করবে, এটাকেই মূলত সিবিএ বলা হয়। তারপরও এটার সম্পর্কে ভালো মতো ডিটেলস জেনে আমি আপনাদেরকে বলবো। একটা জিনিস সম্পর্কে হুটহাট করে তো ম্যাম আমি যতদূর জানি এটা হচ্ছে মানে ম্যাম আমি বলবো একটু, আমি যতদূর জানলাম মানে সিবি হচ্ছে এটা প্রত্যেকটা যেমন এয়ারপোর্টে থাকে সিবিএ, মানে যেটাকে বলে সিএমডি, মানে একটা আলাদা সরকার করতে একটা কমিশন আর কি সিবিএ। হ্যাঁ ওইটাই, আমিও তো ওইটাই বললাম, আমিও সেটাই বললাম যে মনে করেন যারা নিউট্রাল ভাবে কাজ করে, যারা মালিকের পক্ষ হয়েও কাজ করতেছে না, আবার মানে যেমন শ্রমিকের পক্ষ হয়ে কাজ করতেছে না, একদম আলাদা একটা টিম। হ্যাঁ বলেন বলেন। যাই হোক, আলাদা একটা টিম, এটাকে বলা হয় সিবিএ। অর্থাৎ তারা কি করবে, এই এজেন্ট যেটা থাকবে, এই এজেন্টের কাছে শিল্প বিরোধটা উত্থাপন করবে। প্রথমত মালিক পক্ষের কাছে অভিযোগটা উত্থাপন করতেছে। যখন মালিক পক্ষের কাছে কোনো কাজ হতেছে, মালিক পক্ষ অথবা সিবিএ, অর্থাৎ এই যে আলাদা যে একটা এজেন্ট, যৌথ তর্ক সাকসের যে এজেন্টটা আলাদা একটা এজেন্ট, যারা নাকি মালিক পক্ষ এবং আপনার শ্রমিক পক্ষ কোনোটার হয়েই কাজ করতেছে, লাইক রিসিভার। ঠিক আছে, দেওয়ানি কার্যবিধিতে আমরা রিসিভার সম্পর্কে দেখছি। রিসিভার জিনিসটা কি, যখন একটা বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়, তখন সেই অর্থাৎ জমি নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয়েছে, তখন ওই জমিটা দেখাশোনা করার জন্য আদালত আলাদা একজন পার্সনকে নিয়োগ করবে, যে কিনা আদালতের কথা মতোই আপনার যাবে। ঠিক আছে, আদালতের কথা মতোই আপনার দেখাশোনা করবে, যে কিনা ওই বাদীর পক্ষ হয়েও কাজ করবে না, বিবাদীর পক্ষ হয়ে কাজ করবে। ঠিক সেরকম সিবিএ, বুঝছেন, যে কিনা মালিক পক্ষ হয়েও কাজ করতেছে না, শ্রমিক পক্ষ হয়েও কাজ করতেছে না, যারা নিউট্রাল ভাবে বিষয়টা খতিয়ে দেখবে। আচ্ছা যাই হোক, কেউ যদি শিল্প বিরোধ উত্থাপন না করে তাহলে শিল্প বিরোধী বিদ্যমান আছে বলে গণ্য হবে না। আর যদি কেউ শিল্প বিরোধের এই বিষয়টা নিয়ে মনে করেন কোনো অভিযোগ নাই করে, তাহলে এক্ষেত্রে শিল্প বিরোধ হয়েছে বলে কোনো কিছু গণ্য হবে না। আচ্ছা, এখন মনে করেন যে জানানো হয়েছে, ওকে, জানানো হওয়ার পরে কি হবে, লিখিতভাবে জবাব দিতে হবে। অর্থাৎ আপনারা যে অভিযোগটা করবেন, এটাও আপনাকে লিখিতভাবে অভিযোগটা করতে হবে। প্লাস আপনারা মনে করেন মালিক পক্ষ লিখিতভাবে মালিক পক্ষের কাছে লিখিতভাবে আপনি অভিযোগ করবেন, এবং মালিক পক্ষ আপনারা যে অভিযোগটা করছেন সেটার উত্তরটা লিখিতভাবে দিবে। এইটা এরপরে একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা হবে, অর্থাৎ যেই ডেটে নাকি সভা উপস্থাপন হবে। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোন মালিক যদি কি বলছে, সভা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে, যেই পক্ষ লিখিত পত্র প্রাপ্ত হবে। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা হবে, যেই ডেটে সভা অনুষ্ঠান করা হবে, এবং সাধারণত সেটা 15 দিনের মধ্যে, অর্থাৎ লিখিত পত্রটা পাবার অর্থাৎ যেই দিন সভা অনুষ্ঠান হবে সেইটার পূর্বে 15 দিন আগে জানাই দেওয়া হবে, অর্থাৎ লিখিত পত্র পাঠিয়ে দেওয়া হবে উভয় পক্ষের কাছে, যে অমুক দিনে আপনাদের মিটিং ডাকা হয়েছে, এবং যার যার পক্ষ তাদের নিজস্ব বিষয় নিয়ে অর্থাৎ নিয়ে আলোচনা করবে। মানে শ্রমিক পক্ষ কি কি মানে দাবি দেওয়া আছে তাদের, সেটা বলবে, এবং তার সে আপনার অনুযায়ী তারা মালিক পক্ষ কি বলতেছে তার উত্তরটা কি সেটা তারা দিবে। এই হচ্ছে ব্যাপার। সোজা কথা কোর্টে যেরকম বাদী বিবাদী দুই পক্ষ কথা বলে, ঠিক সেরকম ম্যাম বিজেএম এর মতো আর কি, বিজেএম যে সংগঠন। হ্যাঁ, এই দেখেন, এই ক্ষেত্রে উভয় পক্ষের প্রতিনিধিরাও থাকতে পারে, অর্থাৎ উভয় পক্ষের এজেন্ট বা প্রতিনিধি তারাও থাকতে পারে। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। উভয় পক্ষ সভায় যদি বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয় তাহলে খুবই ভালো। অর্থাৎ মনে করেন এই প্রথম সভাতেই যদি মনে করেন যে দুই পক্ষের মানে দাবি দেওয়া, মালিক পক্ষ শ্রমিক পক্ষের দাবি দেওয়া মেনে নিল, এবং শ্রমিক পক্ষ মালিক পক্ষের রুলস রেগুলেশন যা যা আছে সেগুলো কিছু মেনে নিল, অর্থাৎ দুই পক্ষের মধ্যে স্যাক্রিফাইসের মাধ্যমে ধরেন বিরোধটা নিষ্পত্তি হয়ে গেল, তাহলে তো খুবই ভালো, এক বিষয়ে নিষ্পত্তি হয়ে গেল। তখন সেই নিষ্পত্তিটা লিখতে হবে, অর্থাৎ লিখিত ভাবে লিখিত ডকুমেন্ট অনুযায়ী লিখতে হবে যে
আমাদের এই দাবি দেওয়া ছিল, মালিক পক্ষ মেনে নিচ্ছে এবং শ্রমিক পক্ষেরও দেখতে হবে যে হ্যাঁ আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট। এই মর্মে একটা লিখিত ডকুমেন্ট থাকবে এবং সেই লিখিত ডকুমেন্টে উভয় পক্ষেরই স্বাক্ষর থাকবে এবং যদি কোনো প্রতিনিধি থেকে থাকে বা কোনো সাক্ষী থেকে থাকে তাদেরও স্বাক্ষর থাকবে সেই জায়গায়। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এই যে দেখেন, নিষ্পত্তিনামা লিখতে হবে এবং তাতে উভয় পক্ষের স্বাক্ষর থাকবে এবং উক্ত স্বাক্ষরিত নিষ্পত্তিনামার একটা কপি সরকার, শ্রম পরিচালক এবং সালিশের নিকট পাঠাতে হবে। আচ্ছা, এখন মনে করেন নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে যাবার পরে ওই আপনার যে ওই যে সালিশি কার্যক্রম আছে না, প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখবেন, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন একটা করে আপনার ইউনিট থাকে, যেই ইউনিট হচ্ছে আপনার এই মানে সালিশি কার্যক্রমগুলো দেখাশোনা করে থাকে। তাদের কাছে তো একটা পাঠাইতে হবে, আবার সরকারি ভাবে অর্থাৎ শ্রম আইনের আন্ডারে সরকারি ভাবেও পাঠাইতে হবে। দুইটা জায়গায় আপনাকে কপিটা পাঠাইতে হচ্ছে। আচ্ছা, এই লিখিত পত্র পাওয়ার 15 দিনের মধ্যে কোনো সভা অনুষ্ঠান করতে যদি ব্যর্থ হয়, আচ্ছা এটা তো হলো আপনার আপনার যে লিখিত পত্র দিল, তারপর হচ্ছে সভা অনুষ্ঠিত হলো, ওইটার নিষ্পত্তি হয়ে গেল, ওইটা শেষ। এখন যদি কোনো কারণে বারবার আপনার সভার অনুষ্ঠানে ব্যর্থ হয় এবং সাধারণত 15 দিনের মধ্যে যদি সভাটা অনুষ্ঠান করতে ব্যর্থ হয় তাহলে 1 মাসের মধ্যে অথবা মানে আরো 15 দিন টাইম দেওয়া হবে। টোটাল 1 মাসের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে বিষয়টা নিষ্পত্তির জন্য সালিশি কার্যক্রমকে অনুরোধ করা হবে। সরকারি সালিশ যেটা, সেটাকে অনুরোধ করা হবে। অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের কথা বলা হচ্ছে, এডিআর এর কথা বলা হচ্ছে। সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা সরকার প্রয়োজনীয় এবং এই যে সালিশগুলো, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই সালিশগুলো কারা করবে, তাই না? এগুলা সরকারি ভাবে হবে, অর্থাৎ সোজা কথা আপনাদের তখন সরাসরি কোর্টের দ্বারস্থ হতে হবে, মামলা করতে হবে। আপনারা শ্রমিক পক্ষরা আপনারা মালিকের বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তারা সভায় করতে চাইছিলেন, আপনারা অলরেডি প্রতিষ্ঠানে যে সালিশি কার্যক্রম অর্থাৎ কমিটি, সালিশি কমিটি, সেই জায়গায় আপনারা করছেন, ঠিক আছে, কিন্তু সেখান থেকে আপনারা ব্যর্থ হয়েছেন, কোনো সিদ্ধান্ত আসে না, উল্টা তারা কোনো সভাতেই বসে নাই। তখন সেই ক্ষেত্রে যেখানে আপনারা ফ্যাক্টরিতে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি আপনারা ছেড়ে দিবেন না কোর্টে যাবেন? কোর্টে যাবেন না? হ্যাঁ, তো ওইটার কথা বলছে। সাধারণত ওই কোর্টে যখন আপনি মামলা দায়ের করবেন তখন সেই ক্ষেত্রে থেকে আপনাকে সালিশি করা হবে এবং একজন সালিশি নিয়োগ করা হবে, সালিশি অফিসার নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তাদের অনুরোধে আপনার 10 দিনের মধ্যে সালিশি কার্যক্রম শুরু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ উভয় পক্ষকে আহ্বান জানানো হবে 10 দিন আগে এবং মানে যেদিন আপনি কোর্টে করলেন, অভিযোগ করলেন, সেই দিন থেকে পরবর্তী 10 দিনের মধ্যে সালিশি কার্যক্রম স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। উভয় পক্ষ ওই যে বিধি অনুযায়ী নির্ধারিত তারিখে হাজির হবেন এবং তারা ওই আগে যেভাবে নিয়মটা বলছে ওরকম হাজির হবে। হাজির হওয়ার পরে তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো বলবেন, কথোপকথন হবে, তারপরে সবার সিদ্ধান্ত হবে। ওই সিদ্ধান্তটা তারপরে যদি ডিসমিস হয়ে যায় তাহলে খুবই ভালো, একটা সভায় যদি ডিসমিস হয়ে যায় ভালো, আর যদি একটা সভায় ডিসমিস না হয় তাহলে আরো 10 দিন পরে আরেকটা, মোটামুটি 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে সালিশিটা শেষ করে এবং উভয় পক্ষের স্বাক্ষর থাকবে আর সরকারের নিকট ওই মানে এই যে রিপোর্টটা, অর্থাৎ তারা কি কি মানে বিষয় নিয়ে কথা বলছে এবং কোন কোন সিদ্ধান্তে তারা আসছে, কোন সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে, কি কি দাবি দেওয়া ছিল, কোন কোন দাবিগুলো মানছে, কোন কোন দাবিগুলো মানে নেই, এই সবগুলোর যে একটা প্রতিবেদন রিপোর্ট, এই রিপোর্টটা সরকারের কাছে পাঠাবে। শেষ, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন 30 দিনের মধ্যে নিষ্পত্তি হয়, ঠিক আছে, এত তাড়াতাড়ি যদি নিষ্পত্তি হয়ে যেত তাহলে তো ভালোই। এখন এই যে বললো না যে কোর্টে মানে করবেন, দ্বারস্থ হবেন, যদি 15 দিনের মধ্যে, বিষয়টা দেখেন আবার একটু বলি, 15 দিনের মধ্যে যদি আপনারা ওই প্রতিষ্ঠান বা অফিসের মাধ্যমে যদি আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কোর্টের দ্বারস্থ হলেন। কোর্ট আপনাকে 30 দিনের টাইম দিল, অর্থাৎ 10 দিন করে 3টা সেটিং এ আপনাকে 30 দিনের টাইম দিল। এই 30 দিনের মধ্যেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, অর্থাৎ বিরোধটা নিষ্পত্তি না হয়, তখন আপনারা কি করবেন দেখেন। এই 30 দিনের মধ্যে যদি নিষ্পত্তি করতে না পারে তবে উভয় পক্ষের লিখিত অনুরোধের সময় আবার বাড়ানো হবে, ঠিক আছে। অর্থাৎ
তারা যদি উভয় পক্ষ যদি বলে যে আমরা আরো একটু সময় বাড়ায় নিতে চাই, তাহলে তারা আবার সময়টা বাড়াইতে পারবে। এই হচ্ছে ব্যাপার। অথবা যদি সময়ও না বাড়ায়, তারা যদি চুপ করে থাকে, তাহলে সরাসরি ওই এটা ডিলিট, মানে কি বলবো, ডিসমিস হয়ে গেল। বুঝছেন, অভিযোগটা আর কোনো মূল্য থাকলো না, অভিযোগটা খারিজ হয়ে গেল। মানে 30 দিনের মধ্যে কোনো নিষ্পত্তি করেন নাই আপনারা, আপনারা পরবর্তীতে সময়ও বাড়ান নাই, চুপচাপ আছেন দুই পক্ষ, তাহলে সেক্ষেত্রে আদালতের কি টাকা পড়ছে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার? নিশ্চয়ই না। অর্থাৎ কার্যক্রমটা তখন ব্যর্থ হয়ে যাবে। সালিসি কার্যক্রম ব্যর্থ হলে সালিস উভয় পক্ষকে কোনো মধ্যস্থতাকারীর নিকট প্রেরণের জন্য রাজি করাতে পারবে। এখন সালিসি কার্যক্রমের মাধ্যমে আপনারা করতে পারেন, অর্থাৎ আরবিট্রেশন। সালিসি কার্যক্রমটাকে বলা হয় আরবিট্রেশন। আরবিট্রেশনের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হয়নি, তখন সেই ক্ষেত্রে আরবিট্রেটর কি করবে? তাকে আরবিট্রেটর বলবে আপনারা একজন মিডিয়েটরের কাছে যান। মিডিয়েটর মানে হচ্ছে মধ্যস্থতাকারী। মিডিয়েটরের কাছে যান, ঠিক আছে? এরপরে মধ্যস্থতাকারীর নিকট প্রেরণের জন্য রাজি করাতে যদি না পারে, তাও যদি রাজি করাতে না পারে, তাহলে কি করবে? 3 দিনের মধ্যে, দেখেন 3 দিনের মধ্যে সালিস উভয় পক্ষের কার্যক্রম ব্যর্থ হয়েছে এই মর্মে একটা প্রত্যয়ন পত্র প্রদান করবেন, এবং এই প্রত্যয়ন পত্রটা কই চলে যাবে? এই প্রত্যয়ন পত্রটা সরাসরি আদালতের কাছে চলে যাবে এবং আদালত থেকে সরকারের কাছে চলে যাচ্ছে। দেখেন, মধ্যস্থতাকারীর নিকট প্রেরণের জন্য রাজি হলে সকলের নিকট স্বীকৃতি কোনো মধ্যস্থতাকারীর নিকট বিষয়টি নিষ্পত্তির জন্য প্রেরণ করা হবে। আর মধ্যস্থতাকারী হিসেবে সরকারের তালিকাভুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবেন, অথবা স্বীকৃত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে। মধ্যস্থতাকারীর অনুরোধে 30 দিনের মধ্যে, এখন মনে করেন এটা বলছে যে যদি মধ্যস্থতাকারীর নিকট যাইতে রাজি না করাতে পারে, তখন সেক্ষেত্রে 3 দিনের মধ্যে তারা একটা রিপোর্ট প্রদান করবে, যে রিপোর্টে উল্লেখ থাকবে যে সালিসি কার্যক্রম ব্যর্থ হয়েছে, এবং এই প্রত্যয়ন পত্রটা আপনার সরাসরি আদালতে চলে যাবে। গেল। আর যদি রাজি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা 30 দিনের মধ্যে, অর্থাৎ তারা নিজেরাই মধ্যস্থতাকারী নিয়োগ করবে। আর যদি নিজেরা মধ্যস্থতাকারী নিয়োগ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত তাদেরকে মধ্যস্থতাকারী নিয়োগ করে দেবে, এবং মধ্যস্থতাকারীর অনুরোধে আপনার 30 দিনের মধ্যে বা লিখিতভাবে স্বীকৃত কোনো তারিখে রোয়েদাদ প্রদান করা হবে। ঠিক আছে? এবং এই যে রোয়েদাদের একটা কপি, এই কপিটা পক্ষগণকে, অর্থাৎ সরকারকে প্রেরণ করা হবে। পক্ষগণকেও প্রেরণ করা হবে এবং সরকারকেও প্রেরণ করা হবে, এবং এর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। অর্থাৎ মধ্যস্থতাকারীর মাধ্যমে, অর্থাৎ মিডিয়েশনের মাধ্যমে আপনাকে যেই রায়টা দেয়া হবে, সেই রায়টার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। এটাই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে। এই মধ্যস্থতাকারীর এই যে রোয়েদাদটা থাকবে, এটা 2 বছর পর্যন্ত বৈধ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে রোয়েদাদ জিনিসটা কি? এটা কিন্তু এক প্রকার রায়, ঠিক আছে? এটা 2 বছর পর্যন্ত আপনার বৈধ থাকবে, এবং শ্রম পরিচালক যে কোনো সময় সালিসি কার্যক্রম উঠিয়ে নিয়ে নিজেই সেটা চালাতে পারবেন। আর ধর্মঘট বা লকআউট শুরু হলে, ধর্মঘট বা লকআউট শুরু হয়ে গেলে যে কোনো পক্ষ বিরোধী নিষ্পত্তির জন্য শ্রম আদালতে দরখাস্ত পেশ করতে পারবেন, এবং যদি শ্রম আদালত উপযুক্ত মনে করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করতে পারবেন? এটা নিঃশেষ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? 30 দিনের বেশি সরকারের লিখিত আদেশ দ্বারা নিষিদ্ধ করতে পারবে, অর্থাৎ 30 দিনের বেশি সময়ের জন্য। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। কারো কোনো সমস্যা আছে? একটু কি টাফ মনে হলো আজকের বিষয়টা? হ্যাঁ, ম্যাডাম, রোয়েদাদে কতটা কি? জি না ম্যাম। রোয়েদাদ জিনিসটা হচ্ছে রায়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার রায়। মধ্যস্থতাকারীর রোয়েদাদটা চূড়ান্ত হবে, দেখেন না? এটা হচ্ছে রায়, কিন্তু এটার সাথে আবার আপনার একটা ইয়ের ব্যাপার আছে, আপনার ডকুমেন্টের বিষয় আছে, বুঝতে পারছেন? প্রুফ করার বিষয় আছে, এগুলোর অনেক কিছু বিষয় আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। 30 দিনের মধ্যে লিখিত আদেশ দ্বারা সেটা নিষিদ্ধ করতে পারবে, এবং সরকার যদি কোনো ধর্মঘট নিষিদ্ধ করে, তার সাথে সাথে সেটা নিষ্পত্তির জন্য শ্রম আদালতে প্রেরণ করতে হবে। আর শ্রম আদালত যদি সুযোগ দেয়, তাহলে 60 দিন, মানে আরো টাইম বাড়াইতে পারবে, ঠিক আছে? আরো টাইম বাড়ায় আরো 30 দিন, অর্থাৎ 60 দিন সময় নিতে পারবে। এই হচ্ছে বিষয়টা। এটা আসলে পড়তে হবে, প্রশ্নটা পড়বেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। একটু টাফ আসতে, একটু ভালো করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আর কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম, নো ম্যাম।
আচ্ছা, তাহলে আজকে এইটুকুই থাক, আগামীকালকে ইনশাল্লাহ সামনের টপিক থেকে আলোচনা করবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আদাব ম্যাম। আসসালামু আলাইকুম।